এবার উনি যথেষ্টই বিরক্ত হলেন। যা বলার এখানেই বলো। আমি বিয়ে করতে চাই। ঘরে মৃদু হাসির গুঞ্জন শোনা গেল। আরিফ সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি এখনই আসছি। বাইরে বেরিয়ে এসে উনি রুষ্ট গলায় বললেন, তুমি তো এমন ভাব করছো যেন বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। এই কথাটা মিটিং শেষ হওয়ার পরেও বলতে পারতে না? খানিকটা সেরকমই। আমাদের এখনই রওনা দিতে হবে, তা না হলে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। কার? মীরার। মীরা মানে ওই মেয়েটা? জি। কিন্তু তুমি তো বলেছিলে। বাকি কথা যেতে যেতে বলি। আরিফ সাহেব জবাব দিলেন না। বিরক্ত মুখে চেম্বারে ঢুকে গেলেন। মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে এসে বললেন, রফিক, গাড়ির ব্যবস্থা করো, আমরা আধ ঘন্টার মধ্যেই বের হব। এজাজুল ইসলামের বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। উনি বুকের বাপাসটা চেপে ধরে বৈঠকখানার জানালাটা খুলে দিলেন। মনে হচ্ছে ঘরের মধ্যে বাতাস কম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরনো দিনের কাঠের পাল্লা ক্যাচ ক্যাচ শব্দ করলো খুলতে। জানালার কপাটের একটা পাশ ভেঙে গেছে, সারানো হয়নি। এই বাড়ি বহু দিনের পুরনো, ওনার বাবা করেছিলেন। বাবার কাঠের ব্যবসা ছিল। মনে পড়ে তখন ওরা খুব ছোট, দুই ভাই আর মা বাবা এই বাড়িতে এসে উঠেছিলেন। একটা মাত্র টিনের ঘর ছিল, দাওয়ার একপাশে এক ছিলতে রান্নাঘর। অনেকখানি দূরে যেতে হতো প্রাকৃতিক কার্য সারতে। ছোটবেলায় ভয় করত ভীষণ। দুই ভাই একসঙ্গে যেত। সে সময় টাকা পয়সার খুব টানাটানি ছিল। বাবা দুই ভাইকে মক্তবে ভর্তি করেছিলেন। সেখান থেকে স্কুল শেষ করেছেন এজাজ সাহেব। তার ধর্মচর্চা শুরু সেই ছেলেবেলা থেকেই। ওনার সঙ্গে যারা পড়তো সকলেই খুব বিরক্তি নিয়ে পরীক্ষা পাশ করার জন্য পড়তো, কিন্তু কেন যেন ধর্মের প্রতি তার একটা অগাধ টান ছিল ছেলেবেলা থেকেই। কলেজে ওঠার পর তিনি আরো গভীরে গেলেন। পাঠ্য বইয়ের বাইরেও আরো অনেক ধর্মীয় বই পড়তে আরম্ভ করলেন। খুব ইচ্ছে ছিল কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। কলেজ পাশ করার পরপরই বাবা মারা গেলেন। সে সময় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হলেও ব্যবসার অবস্থা খুব ভালো ছিল না। বাবা মারা যাবার পর তাকে ব্যবসার দায়িত্ব নিতে হয়েছে, আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা হয়ে ওঠেনি। তবে তিনি পড়তে ভালোবাসেন, বিশেষত ধর্মীয় বই। এই বিষয়ে তার অগাধ জ্ঞান। তবু প্রতিদিন মনে হয় কিছুই শিখে উঠতে পারেননি এবং জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর যতটুকু বা শিখেছেন তার কণা মাত্র এই জীবনে আমল করতে পারেননি। এই আফসোস তার আমৃত্যু থাকবে। এজাজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভোরের নরম বাতাসে তার বুকের ব্যথা স্তিমিত হয়ে আসছে। আজ নিজেকে ভীষণ নিঃসঙ্গ অনুভব করছেন। আশেপাশের লোকজন বিভিন্ন সমস্যায় তার কাছে আসে, পরামর্শ চায়, কিন্তু তিনি নিজের সমস্যা নিয়ে কারো কাছে যেতে পারেন না। কেমন সংকোচ লাগে। ছোট ভাইয়ের অভাবটা আজ বড় বেশি করে অনুভব করছেন। মফিজ বেঁচে থাকলে আজ তার সঙ্গে একটু পরামর্শ করা যেত। এজাজ সাহেব বরাবরই শেষ রাতের দিকে ঘুম থেকে ওঠেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন অনেকক্ষণ। তারপর ফজরের আজান দিলে নামাজ পড়তে বের হন। নামাজ শেষ করে প্রাতঃভ্রমণে যান। দিনের এই সময়টা ওনার সবচাইতে প্রিয়। সে সময় ভোরের আলো ফুটে উঠতে শুরু করে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পরিচিত বিভিন্ন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়। ওনারা নানান কথা জিজ্ঞেস করেন, অনেকে পাশাপাশি হাঁটেনও। গল্প করতে করতে সময় কেটে যায়। তারপর বাড়ি ফিরে সবার সঙ্গে প্রাতরাশ সেরে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। হাঁটতে হাঁটতে পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর ভদ্রলোক আফসোসের স্বরে বললেন, আপনার ভাতিজিকে ঢাকায় পাঠায় বোধহয় করেন নাই চাচা? কেন, কি হয়েছে? আমার ছেলেও তো ঢাকা ভার্সিটিতে পড়ে। ছিল ফেসবুকে নাকি কি সব দেখছে। কি দেখেছে? সে আমি আপনাকে বলতে চাই না, আপনি সম্মানীয় মানুষ, মনে হইল আপনাকে জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এজাজ সাহেব চিন্তিত মুখে বাড়ি ফিরে এলেন এবং তার পরপরই টেলিফোনটা এলো। যে টেলিফোন করেছে সে তার নিজের নাম বলেনি, কিন্তু ঘটনা যা বলেছে তাতে এজাজ সাহেবের পায়ের তলার মাটি সরে গেছে। মীরাকে নাকি একটা অফিস রুমে কিছু লোক একটা ছেলের সঙ্গে উদ্ধার করেছে। জানা গেছে সেই অফিসে মীরা প্রায় রাত্রি যাপন করে। এখানে কোনো আর্থিক ব্যাপার জড়িত আছে কিনা তার জানা নেই, তবে সম্পর্কটা বহুদিন ধরেই চলছে।
এজাজ সাহেবের স্ত্রী চা নিয়ে এসেছেন। স্বামীকে এভাবে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন। সাধারণত এই সময় তিনি ব্যস্ত সমস্ত হয়ে তৈরি হতে থাকেন, চা পান করেন আরো আগেই। আজ নিয়ে আসতে দেরি হয়ে গেছে। উনি সৌরভের ব্যাপারে কিছু কথা বলবেন বলে তৈরি হয়ে এসেছিলেন, কিন্তু স্বামীকে দেখে থমকে গেলেন। এজাজ সাহেব চা নিলেন না, স্ত্রীকে বললেন উনি বেরিয়ে যাচ্ছেন, সৌরভকে পরে পাঠিয়ে দিতে। ওনার মুখভঙ্গি দেখে নাসিমা আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। এজাজ সাহেব দোকানে ঢুকেই মীরাকে ফোন করলেন। ভাতিজিকে তিনি অত্যাধিক স্নেহ করেন। তার নিজের কোনো মেয়ে নেই, বিয়ের বহু বছর পর্যন্ত সন্তান হয়নি। শেষ বয়সে এসে সৌরভের জন্ম হয়, তবে আল্লাহ পাক তার সেই অভাব রাখেননি। ভাইয়ের 3 মেয়েকে তিনি নিজ সন্তানের অধিক স্নেহ করেন। তারাও বড় চাচা বলতে অন্তপ্রাণ, তবে সবার মধ্যে ওনার সবচেয়ে প্রিয় মীরা। আজ মীরার ব্যাপারে এমন একটা কথা শুনে উনি অত্যন্ত কষ্ট পেয়েছেন, তবে উনি নিশ্চিত কোথাও একটা ভুল হয়েছে। মীরা এমন কিছু করতেই পারে না। মীরাকে উনি যতটা ভালোবাসেন তার থেকেও বেশি বিশ্বাস করেন। সকাল থেকেই মীরার মন অসম্ভব খারাপ ছিল। সেদিন আশিক ওকে পৌঁছে দেবার পর সারাদিন ঝিম মেরে পড়েছিল। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল প্রায় পুরো দিন। মোবাইলে চার্জ দিতেও মনে ছিল না। রাতে মোবাইলে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিল আবার। পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি, তাই ক্লাস মিস না করে পরদিন চলে গেল ক্যাম্পাসে। ক্লাসে ঢোকার পর থেকেই বুঝতে পারছিল কিছু একটা যেন স্বাভাবিক নেই। পরবর্তীতে সেই অস্বাভাবিকত্ব ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ক্লাসমেট, সিনিয়র, এমনকি জুনিয়ররা পর্যন্ত কথা শোনাতে ছাড়লো না। মীরার যখন প্রায় নাজেহাল অবস্থা, তখন টুম্পা ওকে হাত ধরে নিয়ে গাড়ির ভিতর ঢুকে পড়ল। গাড়ি চলতে শুরু করলে মীরা কান্নায় ভেঙে পড়েছিল। টুম্পা ওকে নিজের বাসায় নিয়ে গিয়েছিল। অনেকটা সময় লেগেছে ওর স্বাভাবিক হতে। সবটা শুনে টুম্পা বলেছিল নিশ্চয়ই এতে কোনো ঝামেলা আছে। বিকেল নাগাদ টুম্পা ওকে হলে পৌঁছে দেয়। মীরার খুব অসহায় লাগছিল। টুম্পাকে অনুরোধ করেছিল ওর গয়নার অর্ডারগুলো যেন পৌঁছে দেয়। ওর হাতে সব গয়নার সেটগুলো বুঝিয়েও দিয়েছে সেদিন। তারপর থেকেই খুব ইচ্ছে করছিল বাড়ি যেতে। পরদিন চাচার ফোনটা পেয়ে তাই খুব খুশি হয়েছিল ও। তবে বড় চাচার কণ্ঠস্বর শুনে কেমন একটা লাগলো মীরার। চাচা বিশেষ কিছু বলেননি, শুধু বলেছেন যেন আজই চলে আসেন। মীরা বাস থেকে নামলো দুপুর নাগাদ। তারপর রিক্সা নিয়ে যখন বাড়িতে পৌঁছলো তখন বেলা 3টার বেশি বাজে। বাড়ি ঢুকে কাউকে দেখতে পেল না। ওদের এই বাড়িটা দোতলা। একতলায় বৈঠকখানা, খাবার ঘর, রান্নাঘর, নামাজের ঘর। ওপর তলায় 2 পাশে শোবার ঘর। সাধারণত এক পাশে মীরারা থাকতো আর অন্য পাশে বড় চাচারা। মীরা রান্নাঘরে ওকে দিল। মা ওকে দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। মায়ের খুশি দেখে মীরা একটু নিশ্চিন্ত হলো। তার মানে সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু যখন স্নান সেরে খেতে বসলো, খাবার আর ওর গলা দিয়ে নামলো না। হালিমা জানালো সৌরভের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং আজকে সন্ধ্যের পরেই বিয়ে পড়ানো হবে। মীরা জানতে চেয়েছিল কেন, হঠাৎ করে কি এমন হয়ে গেল। হালিমা জবাব দেননি, শুধু জানিয়েছেন এটা বড় চাচার সিদ্ধান্ত। মীরা ঠিক করলো বড় চাচার সঙ্গে কথা বলবে। কিন্তু আসরের পরেও বড় চাচা ফিরলেন না। বরং মীরাকে বলা হলো বাইরের কিছু লোকজন আসবে, ও যেন উপরের ঘরে চলে যায়। মীরার একবার মনে হলো বড় চাচির সঙ্গে কথা বললে হয়। মীরা গুটিসুটি পায়ে বড় চাচির ঘরের দিকে এগিয়ে গেল। ভেজানো দরজায় হাত রাখার আগেই টের পেল ভিতরে কথোপকথন চলছে। মীরা আশ্চর্য হয়ে গেল। সৌরভ ভাই ভিতরেই আছে। কি অদ্ভুত, এতক্ষণ টের পায়নি যে সৌরভ ভাই বাড়িতে। মীরা সাহস করে দরজা ঠেলে ঢুকে পড়ল। বড় চাচি ওকে দেখে বাঁকা গলায় বললেন, এই যে এসে গেছে নবাবজাদি, নিজে নষ্টামি করে আসে আর আমার ছেলের ঘাড়ে চাপে। সৌরভ হালকা প্রতিবাদ করে বলল, মা থামো তো, মীরা। মীরা একটু থমকালো, তবে এবারও গোটা ব্যাপারটা বুঝতে পারল। নিশ্চয়ই ওর সমস্ত খবর এখানেও চলে এসেছে, তাই বাড়ির মান সম্মান বাঁচাতে বড় চাচা এই সিদ্ধান্ত নিয়েছেন। মীরা নির্বিকার গলায় বলল, সৌরভ ভাই, তুমি পালিয়ে যাও, আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। তুই এটা কি বলছিস মীরা? বাবার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? বড় চাচি খেকিয়ে উঠে বলল, কেন, ভুল কি বলেছে? ওর নষ্টামের জন্য তুই কেন মাসুল দিতে যাবি? তুই তোর নিজেরটা বুঝ।
মীরা একটু ম্ল্যান হাসলো। ও উপকার করার চেষ্টা করছে, অথচ বড় চাচি কথা শোনাতে ছাড়ছে না। মীরা বলল, এই দিকটা আমি সামলে নেব, তুমি যাও আজকেই রত্নাকে বিয়ে করে ফেলো। আর তোর কি হবে? কিছু হবে না, আমি এখানেই থাকবো। আমরা সবাই মিলে চাচাকে ম্যানেজ করে নেব। বড় চাচি, আপনি ওর ব্যাগটা একটু গুছিয়ে দিন। নাসিমা এক মুহূর্ত সময় নিলেন না, ঝটপট সৌরভকে একটা ব্যাগ গুছিয়ে দিলেন। জামা কাপড়, কিছু টাকা পয়সা, বিয়ের জন্য কেনা কয়েকটা নতুন শাড়ি সবই দিলেন ব্যাগে। তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো থাকতে পারতেছি না, বিয়ের পর ছবি পাঠাবি। সৌরভ পিছনের দরজা দিয়ে পেরিয়ে গেল। যাওয়ার আগে একবার বলে গেল, থ্যাংক ইউ মীরা। নাসিমা ছেলেকে বিদায় দিয়ে ফিরে এসে আবার স্বরূপ ধারণ করলেন। খেকিয়ে উঠে বললেন, তুই এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? নিজের ঘরে যা। মীরা ধীর পায়ে এগিয়ে গেল। প্রচন্ড মাথা ধরেছে, এক কাপ চা খেতে পারলে ভালো লাগতো। চায়ের সঙ্গে মুড়ি মাখানো, ঠিক মতো ভাত খেতে পারেনি তখন। খিদেটা আবার পেটের মধ্যে জানান দিচ্ছে। নিচে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, কেউ বোধ হয় এসেছে। দেখতে ইচ্ছে করছে না। মীরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরিফ সাহেবের সামনে যে ভদ্রলোক বসে আছেন তাকে দেখলে মনের মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ জাগে। হালকা পাতলা গরম, পরনের সাদা পায়জামা পাঞ্জাবি। গৌরবর্ণ ভদ্রলোকটিকে দেখলেই বোঝা যায় এককালে যথেষ্টই সুদর্শন ছিলেন, তবে তার বাহ্যিক সৌন্দর্যকে ছাপিয়ে এক ধরনের আত্মিক সৌন্দর্য চোখে পড়ে। ইনি মীরার বড় চাচা। আসার পরে যথেষ্ট সমাদর করেই ভিতরে নিয়ে বসানো হয়েছে তাদেরকে। আরিফ সাহেব একটু আলাদা করে কথা বলতে চেয়েছেন। আশিকার রফিক বাইরের ঘরে বসে আছে। আরিফ সাহেব টেলিফোনে জানিয়েছিলেন যে ওনারা আসছেন। এখানে আসার পর উনি সমস্ত ঘটনা এজাজ সাহেবকে বিস্তারিত বুঝিয়ে বলেছেন। জানিয়েছেন যে কর্মসূত্রে ওনার কিছু লোকের সঙ্গে শত্রুতা রয়েছে, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজটা করেছে। মীরার ওখানে আটকে যাওয়াটা একটা নিছক দুর্ঘটনা, বই আর কিচ্ছু নয়। যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন মীরাকে এভাবে হেনস্থা হতে হয়েছে বলে। ভদ্রলোকের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি নিশ্চিন্ত হয়েছেন। হয়তো সকাল থেকে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আরিফ সাহেব দীর্ঘদিন যাবৎ নানান ধরনের মানুষ নিয়ে কাজ করেছেন। সৎ অসৎ, বোকা বুদ্ধিমান, ছদ্মবেশী, ভালো মানুষ, সব ধরনের লোকই তার চেনা। উপরন্তু তিনি দীর্ঘদিন অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। মানুষের মেজাজ মর্জি বুঝে তাকে চলতে হয়েছে। তাই কারো মুখভঙ্গি দেখে আঁচ করে ফেলতে পারেন কার মাথায় কি চলছে। সেদিক দিয়ে বলতে গেলে অবশ্য এজাজ সাহেব খোলা বইয়ের বোতল। ভদ্রলোককে খুব ভালো লেগে গেল আরিফ সাহেবের। এরকম একটা পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে পারলে মন্দ হবে না। তবে মেয়েটাকে নিয়ে তিনি একটু চিন্তার মধ্যে আছেন। যতদূর শুনেছেন মেয়েটার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল। এই সব ঘটনার কারণে সেটা নষ্ট হয়েছে। সেক্ষেত্রে মেয়েটার পক্ষে মেনে নেওয়া একটু কষ্টকর হবে। ওনার নিজেরও কি হয়নি? আর তার মাসুল দিতে হয়েছিল আসিয়াকে। উনি মনে প্রাণে চান তার ছেলের জীবনটা যেন ওর মায়ের মতন না হয়। এজাজ সাহেব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ভিতরে চলে গেলেন। আরিফ সাহেব মনে মনে গুছিয়ে নিচ্ছেন কিভাবে বিয়ের কথাটা বলা যায়। উনি যথেষ্ট পাকপটু মানুষ, তবুও ভীষণ নার্ভাস লাগছে। হয়তো ছেলের প্রতি অত্যাধিক ভালোবাসা তাকে দুর্বল করে দিয়েছে। মেজাজ সাহেব যতটা নিশ্চিন্ত ভাব নিয়ে ভিতরে গিয়েছিলেন তারও চেয়েও বেশি অন্ধকার ও চিন্তিত মুখ নিয়ে ফেরত এলেন। অস্বস্তি নিয়ে বললেন, ভাই সাহেব, আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, একটু খাওয়া দাওয়া করেন। বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? জি না, তেমন কিছু না। আমাকে বলতে পারেন। একটু পারিবারিক সমস্যা হয়েছে, এই আর কি। আমি দেখছি, আপনারা চিন্তা করবেন না। বৈঠকখানায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরিফ সাহেব ছেলে এবং রফিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এজাজ সাহেবকে যথেষ্ট অন্যমনস্ক মনে হচ্ছে, যদিও ভীষণ আন্তরিকতার সঙ্গে খাওয়া দাওয়া পরিবেশন করছেন। তবু কেন যেন মনে হচ্ছে উনি নিজের মধ্যে নেই। আশিকদের সঙ্গে খেতেও বসলেন না। খাওয়া দাওয়ার পর আরিফ সাহেব আশিক আর রফিককে গাড়ি করে কিছু কিনতে পাঠালেন। ওদের সঙ্গে মামুনও এসেছে, এই মুহূর্তে ওর বাড়িতে আছে। ফেরার সময় তাকেও নিয়ে আসতে বললেন। সবাই চলে গেলে আরিফ সাহেব এজাজুল ইসলামকে ডেকে বললেন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল ভাই, যদি একটু সময় দিতেন। এজাজ সাহেব বসলেন, কোনো রকম ভূমিকা না করেই বললেন, ভাই সাহেব,
আমার বাড়িতে একটু ঝামেলা চলছে। যে আমি জানি। আপনি জানেন? এজাজ সাহেব বিস্মিত হয়ে বললেন। জি, সে বিষয়ে একটু কথা বলতে চাই। জি বলুন। আমি আমার ছেলের সঙ্গে আপনার ভাতিজির বিয়ে দিতে চাই। জি, কিন্তু ওর বিয়ে তো ঠিক হয়ে গেছে। দেখেন ভাই, আপনার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, শুধুমাত্র এই ঘটনাটা ঘটার কারণে আপনি এই সিদ্ধান্তটা নিলেন। এটা ওদের দুজনের কারোর জন্যই ভালো হবে না। কিন্তু আপনার ছেলে? ওর বিয়েতে মত আছে, ও নিজে থেকে বিয়ে করতে চাইছে। এজাজ সাহেব একটু অস্বস্তি নিয়ে বললেন। দেখেন ভাই সাহেব, আমরা অত্যন্ত সাধারণ পরিবারের মানুষ। মীরাকে আমি নিজের মেয়ের মতো স্নেহ করি। আপনার ছেলের ব্যাপার তো আমি কিছুই জানি না। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, নিজের ছেলে বলে বলছি না, আশিক অত্যন্ত সৎ এবং ভালো মনের ছেলে। ও এখনো পাশ করেনি, কিন্তু একটা ব্যবসা শুরু করেছে, কাজেই আর্থিক দিক দিয়েও। ভাই সাহেব, আমি আর্থিক দিকের কথা ভাবছি না। আমি চাই মীরার একটা ধার্মিক ছেলের সঙ্গে বিয়ে হোক। আপনার ছেলে কি নামাজ পড়ে? আরিফ সাহেব অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আসিয়া বেঁচে থাকতে আশিক নিয়মিত নামাজ পড়ত, বরং উনি নিজেই ধর্মের ব্যাপারে উদাসীন ছিলেন। আসিয়ার সবকিছু ওনার কাছে বাড়াবাড়ি মনে হতো। মা মারা যাবার পর ছেলেটা কেমন যেন উদাসীন হয়ে গেল, ধর্ম কর্ম ছেড়ে দিল। এমনকি মায়ের কবর জিয়ারত করতেও যায় না, বরং আজকাল উনি নিজেই ধর্মের ব্যাপারে ঝুঁকেছেন। যদিও সেটাকে সঠিক ধর্ম পালন বলা ঠিক হবে না। প্রতি শুক্রবার মসজিদে যান, রমজান মাসে রোজা রাখেন, অতটুকুই। আশিক অবশ্য ততটুকুও করে না। এজাজ সাহেব আবারও বললেন। রিজিকের মালিক আল্লাহ, আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না। আমি চাই মীরা মায়ের এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হোক যে হালাল উপার্জন করবে, নিয়মিত নামাজ কালাম করবে। আরিফ সাহেব ভাবনায় পড়ে গেলেন। তার উপার্জন হালাল কিনা এভাবে কখনো ভেবে দেখা হয়নি। পেশাগত কারণে তাকে অজস্র মিথ্যা কথা বলতে হয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণ করতে হয়। তবে তিনি কখনো নিরপরাধীর শাস্তি দেওয়ার ব্যাপারে উৎসাহ দেননি, কিংবা অপরাধীকে মুক্ত করার জন্য লড়াই করেননি। আরিফ সাহেবের চিন্তিত মুখ দেখে এনজাজুল ইসলামের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। উনি বললেন। কি হলো ভাই সাহেব, চিন্তায় পড়ে গেলে? এবার আরিফ সাহেব বিচক্ষণতার পরিচয় দিলেন, মৃদু হেসে বললেন। ভাই সাহেব, মা মরা ছেলে তো, বিয়ে হয়ে গেলে নামাজ কালাম করবে ইনশাল্লাহ। আর যদি তার পেশার কথা বলেন, তাহলে ও একটা ব্যবসা শুরু করেছে। ব্যবসা করা তো হালাল, আমাদের নবীজিও ব্যবসা করতেন। আপনি চাইলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার ছেলের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো আপত্তি নেই? আপনার ভাতিজির সঙ্গে কথা বলবেন না? তার প্রয়োজন পড়বে না। মীরা আমার কোনো কথা ফেলবে না। মীরা কথা মুড়ি দিয়ে শুয়েছিল। দরজা ধাক্কানোর শব্দে উঠে চোখ মুছে দরজা খুলল। বাইরে এজাজ সাহেব দাঁড়িয়ে আছেন। উনি কোনো ভূমিকা না করেই বললেন। আমি সুমনাকে পাঠাচ্ছি, তুমি তৈরি হয়ে নাও মীরা, বাদ মাগরিব তোমার বিয়ে। মীরা চমকে উঠল। তার মানে কি এরা সৌরভ ভাইকে কোনোখান থেকে ধরে নিয়ে এসেছে? তবে কি বড় চাচা জেনে গেছে যে ওই সৌরভকে পালতে বলেছিল? চাচাকে আর কোনো কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না মীরার। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হালিমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোথাকার কোন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে। ওনার মতো কেউ জানতেও চাইল না, যা ইচ্ছে তাই করুক। উনি আর এসবের মধ্যে থাকতে চান না। মেঝু মেয়েকে মীরার কাছে পাঠিয়ে দিয়ে উনি রান্নার তদারকিতে চলে গেলেন। সুমনা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পড়াশোনার বাইরে ওর তেমন কোনো কিছুতেই বিশেষ আগ্রহ নেই। ওর উপর দায়িত্ব পড়েছে মীরাকে বউ সাজানোর। বউ সাজানো দূরে থাক, সুমনা শাড়ি পর্যন্ত পরাতে জানে না। সবসময় মীরাই ওকে সাজিয়ে দিত, শাড়ি পরিয়ে দিত কোনো অনুষ্ঠান থাকলে। যেহেতু সৌরভের সঙ্গে বিয়ের সবকিছু ঠিকঠাক ছিল, কাজেই বাদবাকি প্রস্তুতি সব ঠিকই আছে, শুধু পাত্র বদল হয়েছে। নিচে রান্না বান্নার আয়োজন চলছে। কাজী সাহেবও চলে এসেছেন। মীরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, সৌরভ ভাইকে কি ওরা ধরে নিয়ে এসছে? না, তাহলে কার সঙ্গে বিয়ে হচ্ছে আমার? ঢাকা থেকে গাড়ি করে এসেছে। কে দেখেছিস তুই? 3 জন এসেছে। মীরা বিরক্ত কণ্ঠে বলল। 3 জনের সঙ্গে তো আর বিয়ে হচ্ছে না। না, তা কি করে হবে? মীরার ইচ্ছে হলে সুমনাকে টেনে একটা চর বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সংযত করে বলল, তাহলে কার সঙ্গে বিয়ে হচ্ছে তুই দেখেছিস? হ্যাঁ। পরিচিত কেউ? দেখতে কেমন? চিনি না, কিন্তু দেখতে সুন্দর। সুন্দর মানে কি? লম্বা, শ্যামলা, কোকড়ানো চুল। এখানে সুন্দরের কি আছে?
খুব ম্যানলি দেখতে। ও বাবা, তুই দেখি আবার আজকাল ম্যানলিও বুঝিস। সুমনা জবাব দিল না। ছেলের নাম জানিস? জানি, চাচা কাজী সাহেবকে বলেছিলেন, তখন শুনেছি। একটা কথার সহজ উত্তর দিতে পারিস না তুই? আমি আবার কি বললাম? ছেলের নাম কি? আশিকুজ্জামান। মীরা হতভম্ব হয়ে গেল। আশিকুজ্জামান মানে আশিক ভাই? আশিক ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হবে? উনি এখানে কি করে এলেন? মীরা মোবাইল বের করে সুমনাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, একই সে? হ্যাঁ, ইনিই তো। তুমি চেনো? মীরা জবাব দিল না, তবে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ হলে হয়তো ও এতটা নিশ্চিন্ত বোধ করতো না। এই মুহূর্তেও বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সকালে শুভর সঙ্গে ওর কথা হয়েছে। শুভ ওর সঙ্গে যে ব্যবহার করেছে তাতে অন্তত বিয়ের কথা বলার মতন রুচি ওর হয়নি। আর সবার মতো শুভ ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। সবার মতো সেও বিশ্বাস করেছে ওর আর আশিকের মধ্যে কোনো কিছু চলছে, এবং এই কারণেই ও শুভকে বিয়ের জন্য মানা করে দিয়েছিল। মীরা ঠিক করেছিল মরে গেলেও শুভকে বিয়ের কথা বলবে না। কিন্তু বিকেলে যখন মা সৌরভের সঙ্গে বিয়ের কথা বললেন, তখন মীরা ওর সমস্ত আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে শুভকে ফোন করেছিল। নিজের জন্য নয়, সৌরভের জন্য। মীরা জানে সৌরভ মরে গেলেও বড় চাচার মুখের উপরে কথা বলবে না, কিন্তু সারা জীবন কষ্ট পাবে। মীরা নিজেও কি কষ্ট কম পাবে? সৌরভকে বিয়ে করার কথাও ভাবতেও পারে না। এমন নয় যে শুভর জন্য ওর খুব কষ্ট হচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে শুভর আচরণগুলো ওকে অবাক করেনি। তবে সৌরভের সঙ্গে বিয়ের কথা শুনে ও এতটা কুৎসিত আচরণ করবে এটা আশা করেনি মীরা। শুভ বলেছে ও এরকম ছেলেই ডিজার্ভ করে। শুভকে বিয়ে করার কোনো যোগ্যতা ওর নেই, আর আশিক শুধু ওকে নিয়ে ফুর্তি করবে, বিয়ে কোনোদিন করতে আসবে না। আর সেই আশিক ভাই এখন ওকে বিয়ে করতে এলেন। কি অদ্ভুত! এই মুহূর্তে পৃথিবীর অন্য কোনো ছেলে হলে মীরা হয়তো বিয়ের জন্য রাজি হতো না, কিন্তু আশিক নিশ্চয়ই ওর অবস্থাটা বুঝতে পারবে। ও তো সবই জানে, তারপরও কেন বিয়ে করতে চাইছে? অপরাধবোধ থেকে? মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে সুমনাকে বলল, বাইরে যা। কেন? তোমার কোনো সাহায্য লাগবে না? কি সাহায্য করবি তুই? এমনি একটু কুচিটা ধরে দিলাম। দরকার নেই। তবু একটু থাকি, একটু পর তো চলেই যাবে। সুমনার গলা ধরে এলো। আচ্ছা থাক। মীরা বেশি সময় নিল না তৈরি হতে। মাগরিবের নামাজের পর ওকে নিচে নিয়ে যাওয়া হলো। সেখানেই বিয়ে পড়ানো হবে। হালিমা বেগমের চাইতে নাসিমাকে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেল। মীরা স্বাভাবিকভাবেই সই করলো, কারো দিকে তাকালো না। কবুল বলার সময় একবারের জন্যেও ওর গলা কাঁপলো না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে বেশি সময় লাগলো না। এজাজ সাহেব খুব করে চাইছিলেন আজকের রাতটা যেন সবাই এখানেই থেকে যায়, কিন্তু আরিফ সাহেব রাজি হলেন না। অনেকটা পথ যেতে হবে। উনি বললেন, মেয়েটাকে বাড়িতে একা রেখে এসেছি, তা না হলে নিশ্চয়ই থাকতাম। বিদায়ের সময় মীরা একটুও কাঁদল না। ঢাকা থেকে আসার সময় যে ব্যাগটা নিয়ে এসেছিল সেটাই গাড়িতে তুলে দেওয়া হলো। রফিক আর একটা গাড়ি নিয়ে এসেছে। মারুফ, রফিক আর আরিফ সাহেব ওই গাড়িতেই যাচ্ছেন। আশিক আর মীরা অন্যটাতে। পুরোটা পথ মীরা একটা ঘোরের মধ্যে রইল। একবারও চোখ তুলে তাকালো না, একটা কথাও বলল না। শেষের দিকে একটু ঝিমুনির মতো এসে গেছিল। গাড়ি যখন থামলো, একটা আলতো ঝাঁকুনিতে ওর ঘুম ভেঙে গেল। চোখ মেলে ও একটু লজ্জা পেল। আশিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল ও। আশিক কিছু বলল না। গাড়ি থেকে নেমে দরজা ধরে দাঁড়ালো। মীরার ঘুম তখনও কাটেনি। বাড়ির ভিতরে ঢুকে ও আশ্চর্য হয়ে গেল। একটু পুরনো দিনের দোতলা বাড়িটা বেশ সুন্দর আর বড়। সদর দরজা দিয়ে ঢুকতেই রচিনা আর আফসিন ছুটে এলো। আফসিন ওর মিশ্র অনুভূতি নিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। ওকে না নিয়ে ওর একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে গেল। একদিকে ভাইয়ের বিয়ের আনন্দ, অন্যদিকে ওকে না নিয়ে যাওয়ার অভিমান। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল নতুন ভাবির আগমন। ভেতরে ঢুকেই আরিফ সাহেব ঘোষণা দিলেন, কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না, তাই তোমাদেরকে নিয়ে যেতে পারিনি। রিসেপশনের সময় সবকিছু তোমরাই করবে। এখন নতুন ভাবিকে ঘরে নিয়ে যাও। মীরাকে আশিকের ঘরে নিয়ে বসানো হলো। আফসিন আর রচিনা ঘরে এসে ওদের কথার ঝুড়ি নিয়ে বসে গেল।
যদিও আরিফ সাহেব বলেছিলেন মেয়েটা ক্লান্ত হয়ে এসেছে বিরক্ত না করতে, কিন্তু ওদের অতি উৎসাহে ভাটা পড়ল না। মীরার খারাপ লাগছিল না, ওরা দুজনেই ভীষণ আন্তরিক। আফসিনকে ভালো লেগে গেল মীরার। মেয়েটার ব্যক্তিত্ব একেবারেই ওর ভাইয়ের বিপরীত, খুব মায়া কারা এবং আদরের স্বভাবের একটা মেয়ে। মীরার ক্লান্ত লাগছিল না, তবে খুব অস্বস্তি হচ্ছিল। সম্পূর্ণ অপরিচিত একটা বাড়িতে অচেনা একটা ঘরে বসে থাকতে প্রায় ঘন্টাখানেক পর আরিফ সাহেব এসে ওদের বিদায় দিলেন। মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিফ সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমাকে কয়েকটা কথা বলি মা। আমি জানি না আশিক সম্পর্কে তুমি কতটুকু জানো, তবে এটুকু বলে রাখি, ও খুব চাপা স্বভাবের, আসুন ভীষণ অভিমানী একটা ছেলে। নিজের কষ্ট কখনো কারোর সঙ্গে শেয়ার করে না। ওর আশেপাশে এত বন্ধু বান্ধব থাকলেও ছেলেটা ভেতরে ভেতরে ভীষণ একা। তোমার কাছ থেকে আমার একটাই চাওয়া, চেষ্টা করো ওর বন্ধু হতে। মীরা মাথা নিচু করেই বলল, জি। আরিফ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, ঠিক আছে মা, তুমি রেস্ট নাও। আরিফ সাহেব চলে যাবার পর মীরা চারপাশে তাকালো। ঘরটা অনেক সুন্দর এবং বড়। মীরা ব্যাগ থেকে সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করলো, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিল। মীরার ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু এভাবে ঘুমিয়ে পড়াটা বোধ হয় ঠিক হবে না। ও আশিকের জন্য অপেক্ষা করছিল, কিছুতেই ঘুম ভাবটা কাটছে না। মীরা আস্তে আস্তে বারান্দার দরজা খুলে বাইরে বেরিয়ে দাঁড়ালো। এত সুন্দর বারান্দা ও শুধু নাটক সিনেমাতেই দেখেছে। অনেক রকম গাছ রাখা একপাশে, অন্য পাশে বেতের চেয়ার, ছোট টি টেবিল। মীরা ওর ক্লান্ত শরীর চেয়ারে এলিয়ে দিয়ে বসলো। আর ঠিক তখনই ফোনটা এলো। অচেনা নাম্বার দেখে প্রথমে ও ভাবলো ধরবে না, পরবর্তীতে মনে পড়লো বড় চাচা সুমা নাকি নতুন ফোন কিনে দিয়েছেন। তাড়াহুড়োই নাম্বারটা নেওয়া হয়নি, হয়তো ওই ফোন করেছে। আসার সময় খুব কাঁদছিল ও। মারুফ আর সুমন ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। সুমন বাড়ি গিয়েছিল, আজ দুপুরেই ফিরেছে। ফোনে বিয়ের খবর জানতে পেরে সরাসরি বাসায় চলে এসেছে। আশিকা রোজিনা খাবার ভর্তি ট্রে নিয়ে ছাদে উঠে দেখলো ওরা বেশ হাসাহাসি করছে। আরিফ সাহেব বাইরে থেকে খাবার অর্ডার করেছেন, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি। আশিক মীরাদের ওখানে খেতে পারেনি, কেমন অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করে ওর মনে হলো তাহলে নিশ্চয়ই মীরারও খিদে পেয়েছে। ছাদে একটা সিরামিকের টেবিল বানানো, খাবারগুলো টেবিলের উপর রাখতে রাখতে আশিক রোজিনাকে বলল, তোর ভাবিকে জিজ্ঞেস করিস তো ও কিছু খাবে কিনা, লাগলে দিয়ে আসিস। রোজিনা মাথা নেড়ে চলে গেল। সুমন মারুফের পেটের মধ্যে একটা খোঁচা দিয়ে বলল, দেখছিস আমাদের ভাইয়ের ভাবির জন্য কত চিন্তা। মারুফ এগিয়ে গিয়ে খাবার নিতে নিতে বলল, কিসের ভাই, কিসের ভাবি? শোন আশিক, মীরা কিন্তু আমার এলাকার ছোট বোন, সেই হিসেবে আমি কিন্তু তোর সম্বন্ধী, একটু রেসপেক্ট দেখাইস। আশিক হাসতে হাসতে বলল, আচ্ছা, তুই আমার সম্বন্ধী তাই না? যা ভাগ তুই আমার শালা, দুলা ভাইয়ের প্রতি একটু রেসপেক্ট দেখা। সুমন গ্লাসে বোরহানি ঢালতে ঢালতে বলল, আচ্ছা আচ্ছা, দুলাভাই শালাদের ট্রিট দিচ্ছেন কবে? খাওয়া দাওয়ার পর গল্প চলল বেশ কিছুক্ষণ। একসময় মারুফ আশিকের পিঠ চাপড়ে বলল, জান দুলা ভাই, আমাদের আপা আপনার জন্য অপেক্ষা করছে। আশিক একটু হাসলো, কিছু বলল না। মারুফ আর সুমনকে বিদায় দিয়ে ও আস্তে আস্তে নিজের ঘরে ঢুকলো। মীরাকে অনেক কিছু বলার আছে, মীরা কি ওর কথা শুনবে? আশিকের খুব ইচ্ছে ছিল বিয়ের আগে একবার জিজ্ঞেস করার যে ওর কোনো আপত্তি আছে কিনা, কিন্তু সেই সুযোগ আর হয়নি। এখন এসব প্রশ্ন করা অর্থহীন, তবু অনেক কিছু জানার আছে ওর থেকে, অনেক কিছু বলার আছে। আশিক ঘরে ঢুকে দেখলো মীরা বিছানার উপর বসে আছে। দরজা বন্ধ করে পেছন ফিরতেই মীরা তড়াৎ করে উঠে দাঁড়িয়ে বলল, খবরদার আমার কাছে আসবেন না, আপনি একটা ভণ্ড মিথ্যাবাদী। আশিক বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। সামনের মানুষটাকে কেমন অচেনা লাগছে। এই ঝকমকে আলোতে মীরাকে মনে হচ্ছে অন্য কেউ। আশিক কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। লজ্জা, অপমান সবকিছুকে ছাপিয়ে গেল ওর বিস্ময়, এবং কয়েক মুহূর্তেই সেটা পরিণত হলো তীব্র অভিমানে। আশিক একটা কথাও বলল না, কোনো কৈফিয়ত দিল না, কোনো কিছু জানতেও চাইল না।
জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে লাইব্রেরিতে ঢুকে দরজা বন্ধ করে দিল। মীরার সমস্ত শরীর কাঁপছে, চোখ ছলছল করছে। ও কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। সমস্ত শরীর মন তীব্র যন্ত্রণায় ছেয়ে আছে। আশিকের অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়াটা ও দেখল। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা হঠাৎ করেই বেরিয়ে এলো। মীরা 2 হাতে মুখ ঢেকে অনেকক্ষণ কাঁদল। আশিকের এই সত্যটাও কিছুতেই মেনে নিতে পারছে না, কিছুতেই না। এতটা কষ্ট তো ওর তখনও হয়নি যখন শুভ ওকে সন্দেহ করেছে, ওর সঙ্গে এত কুৎসিত আচরণ করেছে। মুখোশ খুলে যাওয়া শুভর বিভৎস চেহারাটা দেখেও অবাক হয়নি ও, আশ্চর্যজনকভাবে সেরকম কষ্টও পায়নি। কিন্তু আশিক এমনটা করতে পারে এটা ওর বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। এই আশিক যাকে কিনা ও এতটা বিশ্বাস করে, এতটা শ্রদ্ধা করে। মীরা বিশ্বাস করতে পারছে না। মনের একটা অংশ বলে যাচ্ছে আশিক এমনটা করতে পারে না, আর মস্তিষ্কের একটা অংশ বলছে এটাই যৌক্তিক। মীরা সারা রাত ছটফট করে, কিছুতেই ঘুমাতে পারল না। কান পেতে রইল, কিন্তু পাশের ঘর থেকে কোনো শব্দ এলো না। হালকা একটা আলোর রেখা দরজার নিচ থেকে দেখা যাচ্ছে, ব্যাস অতটুকুই। শেষ রাতের দিকে একটু ঝিমুনির মতন এলো। মীরা বিছানায় উঠে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন সারা ঘর আলোর বন্যায় ভেসে যাচ্ছে। ভার হয়ে যাওয়া মাথা নিয়ে মীরা বিছানার উপর উঠে বসল। চট করে কিছু বুঝতে পারল না। হঠাৎ খেয়াল হলে পাশে তাকিয়ে দেখলো লাইব্রেরির দরজাটা খোলা। বিছানা থেকে নেমে উঁকি দিয়ে দেখলো ঘরে কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10:30 বাজে। কি সর্বনাশ, এত বেলা পর্যন্ত ও ঘুমিয়ে আছে। মীরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে এলো। বাড়িটা একদম নীরব, শুধু রান্নাঘর থেকে কিছু শব্দ ভেসে আসছে। মীরা রান্নাঘরে ঢুকে দেখলো রোজিনা দুপুরের রান্না বসিয়েছে। মীরাকে দেখে একগাল হেসে বলল, গুড মর্নিং ভাবি, নাস্তা দেই? মীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাকিরা কোথায়? আপামনির জরুরি পরীক্ষা আছে, তাই ভার্সিটি গেছে, আর খালুজান একটু আগে কোর্টে গেলেন। মীরা অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলো, আর তোমার ভাইয়া? ভাইজান তো সেই সকালেই বাইর হয়ে গেছে। আপনারে নাস্তা কি দিব? সবাই যা খেয়েছে তাই দাও। এখানে সবাই ভিন্ন ভিন্ন জিনিস খায়, আপনি কি খাইবেন বলেন, বানায়া দেই। ভিন্ন ভিন্ন মানে? আপা দুধ সিরিয়াল খায়, খালুজান পরোটা বাজি। ভাইজানের ঠিক নাই, কোনোদিন খায়, কোনোদিন সময় না থাকলে না খাইয়াই বাইর হইয়া যায়। মীরার অস্বস্তি আরো বাড়লো। ও আস্তে আস্তে বলল, আজকে কি খেয়ে গেছে? না, কিছু বইলেও যায় না। মীরার কিছুটা ভালো লাগছে না, কিন্তু খিদেও পেয়েছে। কাল যখন খেয়েছিল মনে নেই। রাতে অবশ্য ওরা জানতে চেয়েছিল কিছু খাবে কিনা। মীরার খুব লজ্জা লাগছিল, তাই মানা করে দিয়েছে। মীরা টেবিলে বসে গ্লাসে পানি ঢাললো। রোজিনা কাছে এসে বলল, পরোটা ভাজি দেই? দাও। প্রচন্ড খিদে নিয়েও মীরা বিশেষ একটা খেতে পারল না। গলা দিয়ে খাবার নামছে না, কেমন দলা পাকিয়ে উঠছে বারবার গলার কাছটায়। মীরা চা নিয়ে উপরে চলে গেল। হলে চলে যেতে পারলে ভালো হতো। কালকে আশিকের সঙ্গে যে ব্যবহার করছে তাতে ওর সঙ্গে চোখ মেলাতে ইচ্ছে করছে না। যা শুনেছে সেটা যদি সত্য হয় তাহলে ওর সঙ্গে থাকতেও ইচ্ছে করছে না। মীরা ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে রাখলো। তারপর আস্তে আস্তে লাইব্রেরি ঘরের মধ্যে ঢুকে আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর ঘর ও আগে কখনো দেখেনি। বোঝা যাচ্ছে যে এটা তৈরি করেছে তার রুচিবোধ এবং সৃজনশীলতা যথেষ্ট উন্নত। দেওয়াল জোড়া বইয়ের তাক, একপাশে বড় জানালা, তার গা ঘেঁষে একটা বড় ইজি চেয়ার, তার ঠিক পাশেই একটা ছোট্ট টি টেবিল। মীরা আস্তে আস্তে এগিয়ে গেল। আশিক বোধহয় রাতে এই চেয়ারটাতেই ঘুমিয়েছে। টি টেবিলের উপর একটা নোটপ্যাড রাখা, পাশে একটা কলম পড়ে আছে। কিছু কি লেখা নোটপ্যাডের মধ্যে? এটা কি কাল রাতে লিখেছে আশিক? মীরা নোটপ্যাডটা তুলে নিল। গোটা গোটা অক্ষরে লেখা, আধারের কাছে নত জন্ম, শঙ্কিত আজি আলোতে, তিমিরে আমার ভয় নাই আর, বিব্রত আমি আলোতে। মীরা অনেকক্ষণ তাকিয়ে রইল লেখাটার দিকে। ওর চোখ ভিজে উঠছে। মুখে হাত চাপা দিয়ে ও কোনো মতে কান্নাটা আটকালো। আরিফ সাহেব রাতের খাবার খেতে বসে মীরার খোঁজ খবর নিলেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন আশিক বাড়ি ফেরেনি।
খাবার টেবিলে বসেই উনি আশিককে ফোন করলেও ও স্বাভাবিকভাবেই কথা বলল। জানালো অনুষ্ঠানের আর কয়েকদিন বাকি আছে এবং কাজের অনেক চাপ। এমতো অবস্থায় কারো উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। আরিফ সাহেব কথা বাড়ালেন না। খাওয়া দাওয়া শেষ করে মীরাকে ডেকে পাঠালেন। মীরা ওড়নার আঁচল মাথায় তুলে দিয়ে আরিফ সাহেবের ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরিফ সাহেব ওকে দেখে হেসে ফেললেন, তারপর বললেন, তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন মা? আমার কাছে আফসিন যেমন তুমিও তেমনই। জি বাবা। আলহামদুলিল্লাহ, এই যে তুমি আমাকে বাবা বলে ডাকলে, আমাকে বাবাই ভাববে, তাহলে আমি আর এত অস্বস্তি বোধ করবো না। আমি জানি তোমার এবং আশিকের বিয়েটা কিরকম পরিস্থিতিতে হয়েছে, তবু তোমাকে একটা কথা বলবো। তোমাদের মধ্যে যত কিছু হোক, বাড়ির বাইরে যেন ছেলেটা রাত না কাটায়, এটুকু লক্ষ্য রেখো। মীরা আবারও বলল, জি বাবা। ঠিক আছে, তুমি যাও। বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি কি আবার ক্লাসে যাওয়া শুরু করতে পারি? আরিফ সাহেব আবারও হাসলেন, তারপর বললেন, কেন পারবে না? তোমাকে তো কেউ পড়াশোনা বন্ধ করতে বলেনি। থ্যাংক ইউ বাবা। ইউ আর মোস্ট ওয়েলকাম। মীরা অনেক রাত পর্যন্ত আশিকের জন্য অপেক্ষা করলো। তারপর একটা সময় বুঝতে পারলো ও ফিরবে না। মীরা দরজা বন্ধ না করেই ঘুমালো, যেন আশিক ফিরলে ঘরে ঢুকতে পারে, কোনো সমস্যা না হয়। মীরার ঘুম ভাঙলো অনেক সকালে। সারা ঘর বারান্দা খুঁজেও ও বুঝতে পারলো আশিক রাতে ফেরেনি। আজ রবিবার সকাল 8টায় ক্লাস আছে। তৈরি হয়ে বের হতে গিয়ে দেখলো আফসিন টেবিলে বসে নাস্তা করছে। মীরাকে দেখে বলল, ভাবি তুমি এত সকালে কই যাও? ক্লাসে যাই। কয়টায় ক্লাস তোমার? 8টায়। আমারও 8টায় ক্লাস। তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, তারপর একসঙ্গে যাই। মীরা আপত্তি করলো না, খেতে বসে গেল। যদিও এত সকালে ওর কিছু খেতে ইচ্ছে করে না, কেমন বমি বমি পায়। রোজিনা জিজ্ঞেস করার পরও তেমন কিছু খেলো না, শুধু একটা কলা নিল। তারপর বলল, আমি এত সকালে খেতে পারি না, বাড়ি ফিরে খাবো। দুপুরের আগেই চলে আসবো, বাবা জিজ্ঞেস করলে বলো। মীরা বেশ সাধারণ পোশাকেই ক্লাসে এসেছে। ওদের বিয়ের ব্যাপারটা কতজন জানে ওর ধারণা নেই। ক্লাসে ঢুকে ও কারো দিকে তাকালো না, একপাশে বসে পড়ল। ক্লাস শুরু হবার কিছুক্ষণ পর টুম্পা এসে বসলো ওর পাশে। ক্লাসের মধ্যেই একটা খোঁচা দিয়ে বলল, কিরে, ভালোই তো আছিস? মীরা জবাব দিল না, হাসলো একটু পাশে তাকিয়ে। ফার্স্ট ইয়ার থেকে টুম্পার প্রসঙ্গে ওর বন্ধু। মেয়েটা ভীষণ মজার, চোখে মুখে কথা বলে, কথার পিঠে কথা বলে ওকে হারানো মুশকিল। সাধারণত বোরিং ক্লাস হলে ওরা কাগজে লিখে লিখে কথা চালাচালি করে। মীরা পাশে তাকিয়ে দেখলো টুম্পা ওর খাতার মধ্যে লিখেছে, তুই তো ট্রাম কার্ড পেয়ে গেলি রে, কেমন যাচ্ছে আশিক ভাইয়ের সঙ্গে? মীরা একটু লাল হলো লজ্জায়, কিছু বলল না, কাগজে লিখলো, ফাজিল। টুম্পা আরো কি সব লিখছে, ওর মুখ হাসি হাসি। মীরা পাশে তাকিয়ে মনে করলো এই টুম্পাই ফার্স্ট ইয়ারে থাকতে আশিকের প্রেমে পড়েছিল। সে কি উথাল পাথাল প্রেম, ক্লাস শুদ্ধ সবাই জেনে গিয়েছিল। তবে টুম্পা দমবার পাত্রী নয়। ক্লাসের দু একটা ছেলেকে দিয়ে আশিককে জানানোর চেষ্টা করেছিল, বিশেষ একটা লাভ হয়নি। আশিক তেমন গুরুত্ব দেয়নি। এরপর টুম্পা একদিন ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিল। ক্লাসের শেষে আশিক অন্যান্য বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। চায়ের দোকানটা ডিপার্টমেন্টের পেছনেই, বেশ অনেকখানি খোলা জায়গা পেছনে, সেখানেই ছোট একটা চায়ের দোকান, সামনে কাঠের বেঞ্চি পাতা। আশিক ওখানেই বসেছিল 4-5 জন বন্ধু নিয়ে। টুম্পা হঠাৎ ওখানে হাজির হয়ে বলল, আপনার সঙ্গে একটু কথা আছে আশিক ভাই। আশিক একটু অবাক হলো, কিন্তু তেমন কিছু প্রকাশ করলো না। আস্তে করে বলল, বল। আমি আপনাকে ভালোবাসি। আশিকের মধ্যে তেমন কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। আশেপাশের ছেলেপেলেগুলো মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। টুম্পা তখনও দাঁড়িয়ে আছে। আশিক বলল, আর কিছু বলবে? আপনি তো আমার কথা জবাব দিলেন না। তুমি তো কোনো প্রশ্ন করোনি যে আমি জবাব দেব। টুম্পার গলা কাঁপছে, তবে ও এত সহজে হাল ছেড়ে দেবার মতন মেয়ে নয়। আরও কিছু একটা বলতে চাচ্ছিল, তার আগেই মীরা ওর একটা হাত ধরে বলল, টুম্পা চল এখান থেকে। আশিক একটা হাত তুলে বলল, ইটস ওকে। টুম্পা, তুমি চা খাবে? টুম্পা একটু সহজ হলো, তারপর বলল, আমি চা খাই না। টার্জন হলের সামনে নতুন আইসক্রিমের গাড়ি এসেছে, আইসক্রিম খাবে?
এবার টুম্পার মুখে হাসি ফুটল, বলল, চলেন। আশেপাশের ছেলেগুলো তখনও মুখ চাওয়াচাওয়ি করছে। আশিক উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে দোকানিকে টাকা দিয়ে বলল, রেখে দাও, বাকিটা পরে হিসাব করে দেব। তারপর টুম্পার কাছে গিয়ে বলল, চলো। টুম্পা মীরার হাত ছেড়ে দিয়ে আশিকের সঙ্গে হাঁটতে শুরু করলো। সেদিন আশিক টুম্পাকে কি বলেছিল কেউ জানে না, তবে এরপর থেকে টুম্পার মাথা থেকে প্রেমের ভূত নেমে গিয়েছিল। অথচ দুজনের সম্পর্ক বেশ স্বাভাবিক ছিল। পরবর্তীতে দেখা হলেও আশিক হাসতে হাসতেই বলতো, কি খবর টুম্পা, ভালো তো? টুম্পাও হেসে জবাবে বলতো, জি ভাইয়া। মীরা অনেকবার জিজ্ঞেস করেছিল সেদিন ওদের সাথে কি কথা হয়েছে। টুম্পা এড়িয়ে গেছে, বলেনি কিছু। 3টে ক্লাস পরপর হলো, কোনো গ্যাপ ছাড়াই। মীরা অন্য কারোর সঙ্গে আর কথা বলল না। পুরোটা সময় টুম্পার সঙ্গেই থাকলো। শেষ ক্লাসের মাঝখানে মোবাইলে একটা মেসেজ এলো আফসিনের কাছ থেকে। ও লিখেছে আর 1 ঘন্টা পর ওর সব ক্লাস শেষ হয়ে যাবে, একসঙ্গে ফিরবে কিনা জানতে চাইলো। মীরা জবাবে লিখলো একসঙ্গেই যাবে। ক্লাস শেষ করে আর দাঁড়ালো না মীরা, আফসিনের সঙ্গে বাড়ি ফিরে গেল। গাড়িতে উঠে দেখলো টুম্পা মেসেজ পাঠিয়েছে, শালি, তুই কিছু না বলে চলে গেলি, তোর হাতের কাছে পাই খালি। প্রথম রাতের পর আফসিনের সঙ্গে আর কথা হয়নি। পুরো পথ জুড়ে বকবক করলো মেয়েটা। আফসিন একটু আহ্লাদি ধরনের, বাবা আর ভাইয়ের খুব আদরের বোঝা যায়। অন্যদিকে মীরা বাড়ির বড় মেয়ে, ওর কাছে সহজেই প্রশ্রয় পেয়ে গেল। ফেরার পথে বলল, চলো ভাবি আইসক্রিম খাই। দুজনে আইসক্রিম খেয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। ঘরে ঢুকেই মীরা বুঝতে পারল কেউ একজন ঘরে এসেছিল। যেমনটা সবকিছু রেখে গিয়েছিল সেই মতো আর কিচ্ছু নেই। অনেক পরিপাটি গোছানো। মীরার জামা কাপড়ের ব্যাগটা নেই। আলমারি খুলে দেখলো আলমারির একটা পাশ খালি, সেখানে ওর ব্যাগটা রাখা। মীরা অস্থির পায়ে আবারও পুরো ঘর বারান্দা খুঁজে দেখলো, আশিককে কোথাও দেখা গেল না। মীরা ছুটতে ছুটতে নিচে নেমে এলো। রোজিনাকে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া এসেছিল? রোজিনা জানালো আশিক এসেছিল, গোসল করে ভাত খেয়ে আবার বেরিয়ে গেছে। মীরার মনটাই খারাপ হয়ে গেল। আশিকের সঙ্গে একটু কথা বলা দরকার। এভাবে তো একসঙ্গে থাকা সম্ভব না। আশিক যদি চাইছে না ও এখানে থাকুক, সেক্ষেত্রে ও হলে চলে যেতে পারে। ওর কারণে একজন নিজের ঘরে আসতে পারছে না, এই ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। মীরা দুপুরেও ঠিকমতো খেতে পারল না। কোনো মতে একটু খাবার মুখে গুজে ঘরে চলে গেল। কিছু ভালো লাগছে না। সেদিন আশিকের উপর ভীষণ রাগ হয়েছিল। ভেবেছিল ওকে 2-4 কথা শোনালে হয়তো শান্তি পাবে, কিন্তু কিছুই হলো না। এত অস্থির লাগছে এখন। মীরা আস্তে আস্তে লাইব্রেরির ভিতরে ঢুকলো। এই ঘরটা এত বেশি সুন্দর যে মন খারাপ হয়ে যায়। মীরা আনমনে চেয়ারটায় বসে পাশে তাকিয়ে চমকে উঠল। নোটপ্যাডের মধ্যে আরেকটা কবিতা লেখা। এটা কি আজকে লিখে রেখে গেছেও? থাকুক তোমার দক্ষিণ হাওয়া, আমার থাকুক ঝড়, তোমার তরে তরুণ ছায়া, আমার তেপান্তর। ভাবি, নিচে পুলিশ আইছে। মীরা ধর্মর করে বিছানার উপর উঠে বসলো। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চেয়ে রইল রোজিনার দিকে। রোজিনাকে দেখে একটুও ভীত বা চিন্তিত মনে হচ্ছে না। মীরা আবারও জিজ্ঞেস করলো, কে এসছে? পুলিশ। কেন? ওই যে ভাইজানের অফিসের ওই ঝামেলাটার জন্য। আপনি একটু নিচে যেয়ে কথা বলেন না। বাসায় আর কেউ নেই? না, খালুজান কোর্টে গেছে, আপা মনে ভার্সিটিতে, আর ভাইজানের ফোন দিছিলাম, ধরতেছে না। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। মীরা ঝটপট হাত মুখ ধুয়ে রাতের পোশাক পাল্টে তৈরি হয়ে নিচে নেমে এলো। মীরা ভেবেছিল হয়তো অনেকেই এসেছে, কিন্তু মাত্র একজনকেই দেখা যাচ্ছে। মধ্যবয়সী ভদ্রলোক বেশ সহজ ভঙ্গিতেই বসে আছেন। মীরাকে নামতে দেখে উঠে দাঁড়ালেন। মীরা ভীত চোখে তাকিয়ে রইল। বোধহয় সেটা বুঝতে পেরেই বললেন, সেরকম কিছু না, রুটিন ফলো আপ। কোনো আপডেট আছে কিনা জানতে এলাম। ঠিক কি বিষয়? আপনি কি আশিক সাহেবের ওয়াইফ? জি। আচ্ছা, আপনাদের তো মাত্রই বিয়ে হয়েছে, তাই না? জি। সরি, সময় এসে আপনাদেরকে বিরক্ত করলাম। না ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি? তেমন কিছু না। সেই দিন যারা অফিসে ঝামেলা করেছিল তাদের মধ্যে কয়েকজনকে আইডেন্টিফাই করা হয়ে গেছে। আগের দিন আশিক সাহেবের
তারা ঝামেলা হয়েছিল তাদেরই দলের লোক। মীরা বোকার মতো তাকিয়ে রইল। ভদ্রলোক কথা বলেই যাচ্ছেন। মীরার মনে হচ্ছে কথাগুলো বাতাসে ভেসে ভেসে ওর আশেপাশে দিয়ে কোথাও চলে যাচ্ছে। হাওয়ায় শব্দগুলো ভাসছে, ছুটে যাচ্ছে এদিক ওদিক, ঘরের মধ্যে বেলুনের মতো ভেসে বেড়াচ্ছে, কিন্তু ওর মাথার ভিতরে কিছুই ঢুকছে না। যে লোকগুলো সেদিন অফিসে এসে এরকম ব্যবহার করে গেছে, তাদের সঙ্গে সেদিন টিএসসি ওই ঘটনার ছেলেগুলোর সম্পর্ক আছে, কিন্তু ওকে তো বলা হয়েছে সম্পূর্ণ ভিন্ন কথা। আপনি তো সেই দিন অফিসে ছিলেন, তাই না? জি না, মানে বলতে চাইছি যে সেদিন ধানমন্ডি অফিসে যে ঘটনা ঘটলো, মানে সকালবেলা যে মেয়েটি সেখানে আটকা পড়েছিল, সেটা তো আপনি। জি। আর ক্যাম্পাসে আশিক সাহেবের সঙ্গে যে ছেলেগুলো মারামারি হয়েছিল, সেটাও বোধহয় একটা মেয়েকে কেন্দ্র করে, তাই না? আপনি কবেকার কথা বলছেন? 17 জানুয়ারি। মীরার মনে হলো ওর সমস্ত শরীরে অবশ হয়ে আসছে। তার মানে যে ছেলেগুলোকে আশিক সেদিন টিএসসিতে মেরেছিল, তারাই প্রতিশোধ পরায়ণ হয়ে সেদিন এই কাজটা করেছে। অথচ রাসেল বলেছিল আশিক নিজেই ছেলেগুলোকে পাঠিয়েছে যাতে মীরার একটা স্ক্যান্ডেল হয় আর ও আশিককে বিয়ে করতে বাধ্য হয়। ভদ্রলোক মীরার বিবশ অবস্থা দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ করে বললেন, ও মাই গড, টিএসসিতে সেই ঘটনা আপনাকে নিয়েই হচ্ছিল। নাও ইট মোর সেন্স। সেদিন আপনিই তো ছিলেন টিএসসিতে, না? মীরার চোখে পানি এসে গেছে। ও কোনো মতে মাথা নিচু করে বলল, জি আমিই ছিলাম। তাই তো বলি, আমি এতবার করে জিজ্ঞেস করার পরও সাহেব আপনার নাম বলল না কেন? উনি আপনাকে এসব ঝামেলার মধ্যে জড়াতে চাননি। যাক, আমাদের জন্য এখন ভালো হয়েছে। আগে জানলে আমি ছবিগুলো নিয়ে আসতাম। আপনি আমাদের আইডেন্টিফিকেশন অনেক বড় হেল্প করতে পারবেন। রোজিনা চা দিয়ে গেছে। মীরাকে কিছু বলতে হলো না। ভদ্রলোক নিচে থেকেই চা নিলেন, কোনো রকম লৌকিকতা করলেন না। মীরার ফোন বাজছে। মীরা চোখ তুলে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক বিস্কিট মুখে তুলতে তুলতে বললেন, ইটস ওকে। মীরা ফোন নিয়ে উঠে গেল। টুম্পা ফোন করেছে। ধরতেই হড়বড় করে বলল, কালকে 11টার সময় হলে চলে আসিস। পড়াশোনার 12টা বেজে আছে। সোমবারে পরীক্ষার ডেট দিয়েছে। রাখছি, রায়নাকে ফোন করতে হবে। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে টুম্পা ফোন রেখে দিল। মীরা ফোন রাখতে গিয়ে দেখলো একটা মেসেজ এসেছে। আশ্চর্য, আশিক মেসেজ করেছে। গ্রুপ থেকে মেসেজ এসেছে, অনুষ্ঠানের আগে লাস্ট টিম মিটিং, আর্জেন্টলি সবাইকে 11টার সময় ধানমন্ডির অফিসে আসতে বলা হয়েছে। আশিক অনেকক্ষণ ধরে একটা কবিতা লেখার চেষ্টা করছে, কিছুতেই মনমতো হচ্ছে না। বারবার কাগজগুলো দলা পাকিয়ে ছুঁড়ে দিচ্ছে। পুরো অফিস ঘর দলা পাকানো কাগজে ভরে আছে। মাথা ব্যথা করছে। চা খাওয়া দরকার, কিন্তু উঠে বানাতে ইচ্ছে করছে না। সকাল থেকে খাওয়াও হয়নি কিছু। আশিক আবারও 2 লাইন লিখল, কৃষ্ণচূড়ায় রং লেগেছে জারুল ফোটার দিন, আমার কেন দিন কাটে না রাত্রি নিদ্রাহীন। লেখা শেষ করে বিরক্ত হয়ে কাগজটা ছিঁড়ে দলা পাকিয়ে দরজার দিকে ছুঁড়ে দিল। কাগজটা বোধহয় কারো পায়ের কাছে গিয়ে পড়েছে। চোখ তুলে আশিক চমকে গেল। মীরা আজকে শাড়ি পরে এসেছে, হালকা বেগুনি রঙের শাড়িতে সাদা পাড়। ওকে দেখতে বৃষ্টি স্নাত চারুল ফুলের মতোই লাগছে। আশিক একটু অবাক হয়ে বলল, তুমি এখানে? মেসেজ দিয়েছিলেন 11টার সময় মিটিং। আশিক আনমনা হয়ে বলল, তোমার নামটা এখনো গ্রুপে রয়ে গেছে? মীরার মুখ অপমানে লাল হয়ে গেল। কোনো মতে বলল, কেন, আমি কি এখন আর গ্রুপ মেম্বার নই? না, সেটা না, আসলে তোমার কাজ শেষ তো, তুমি না আসলেও চলতো। চলে যেতে বলছেন? তুমি চাইলে চলে যেতে পারো। রাগে অভিমানে মীরার চোখে জল এসে গেল। ও উল্টো দিকে ফিরে একটু থমকে গেল। মারুফ ভাই উঠে আসছেন। মীরা থামলো না, পাশ কাটিয়ে নেমে গেল। মারুফ ঘরে ঢুকে আশ্চর্য হয়ে বলল, তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? না তো, ঝামেলা হবে কেন? না, মীরা কাঁদছিল তো তাই। আশিক চমকে উঠে বলল। মীরা কাঁদছিল? তারপর আর কোনো কথা না বলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সামনের দরজাটা হাট করে খোলা।
মীরাকে কোথাও দেখা যাচ্ছে না। আশিক গেটের বাইরে বের হয়ে এদিকে ওদিকে তাকালো, কোথাও মীরাকে দেখা যাচ্ছে না। মীরা সিঁড়ির পিছনের একতলার বারান্দায় দাঁড়িয়েছিল, ওখান থেকেই দেখলো আশিক নেমে এদিক ওদিক কাউকে খুঁজছে। মীরা ইচ্ছে করেই বেরিয়ে এলো না, ও সিঁড়ির পিছনে থাকায় আশিক ওকে দেখতে পায়নি। মীরা দূর থেকেই দেখলো আশিক দরজা ধরে এদিক ওদিক তাকাচ্ছে, তারপর দরজার পাশের দেওয়ালে একটা ঘুষি মেরে বলল, শিট। মীরা ঠিক করলো আজকে রাতেও যদি আশিক বাড়ি না ফেরে তাহলে ও হলে চলে যাবে। রাগে ভয়ে রাসেলের হাত কামড়াতে ইচ্ছে করছে। যখন থেকে মোবাইলে দেখেছে 11টার সময় মিটিং, তখন থেকে ওর ঘুম উধাও হয়ে গেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আশিক যদি জানতে পারে ও কি করেছে তাহলে ওকে জ্যান্ত পুঁতে ফেলবে। টিএসসিতে যে ছেলেটাকে আশিক মেরেছিল তার নাম তৌহিদ। রাসেল ওকে আগে থেকেই চিনত, ওর কাছ থেকে 2-1 বার মাল নিয়েছে। বেশ বড় ঘরের ছেলে, ওর বাবা মন্ত্রী ফ্রন্টি কিছু একটা হবে। সেদিন আশিক হুট করে ছেলেটাকে মেরে বসবে ও ভাবতে পারেনি। এই ঘটনার কদিন পর ছেলেটা দলবল নিয়ে ওর সঙ্গে আবার দেখা করতে এসেছিল। রাসেল ভয় পেয়েছিল, কিন্তু সেরকম কিছু ঘটেনি, বরং ওকে নিয়ে গিয়ে বেশ দামি দোকানে বসিয়ে বিদেশি মাল খাইয়েছে। অনেকক্ষণ গল্প টল্প করেছে। ওদের কাছ থেকেই রাসেল জানতে পেরেছে যে আশিকের বাবার কারণে ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আশিকের বাবা অনেক ঘাঘু লোক, পুলিশের চেয়েও উকিল বেশি ডেঞ্জারাস। পুলিশ তো জেলে ভরে রাখবে, যেখান থেকে চাইলে বের হওয়া যায়, কিন্তু উকিল তো একেবারে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করে ছাড়বে। তাই ওরা একটা সুযোগ খুঁজছে আশিককে জব্দ করার, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। রাসেল বোঝানোর চেষ্টা করেছিল সেরকম যেন কিছু না করে, হাজার হোক আশিক ওর ছোটবেলার বন্ধু। কিন্তু সেদিন যখন মীরার কারণে আশিক ওর কলারে হাত দিল, মাথাটা স্রেফ আওলা হয়ে গেল। তাই সেদিন রাতে যখন সুযোগটা এলো তার শতভাগ সৎ ব্যবহার করে ফেলল রাসেল। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে তৌহিদকে জানালো যে ওরা দুজন আটকা পড়েছে। তৌহিদ একটা শয়তানি হাসি দিয়ে বলেছিল, সাব্বাস। বুদ্ধি করে পরদিন সকালবেলা শুভকে ফোন করতে ভোলেনি রাসেল। পরের দিন সকালে যখন ফোন দিল তখন শুভ ঘুমে অচেতন। রাসেল ফোন করে বলেছিল, তুই ঘুমা শালার পো, আর তোর ডার্লিং অন্য লোকের লগে ফুর্তি করুক। মানে কি বলছিস এসব? তুই জানিস মীরা কই? না, কই? আশিকের অফিসে, রাতে ওখানেই ছিল। তুই শিওর? ওভার শিওর, আমার সঙ্গে কথা হয়েছে, আশিক আমাকে নিজে বলছে। আর তাছাড়া আজকে তো নতুন না, এর আগে ওরা অনেকদিন একসঙ্গে থাকছে। আমি তো তোরে আগের দিনও সাবধান করছিলাম রে। আশিক এটা করতে পারলো? আশিক তো ফেরেস্তা না, সাইজা গোজা যায়, বৈশা থাকে ওর অফিসে। তাই বলে অফিসে? আশিক অফিসে সোফা কাম বেড ফালাইছে, এমনি এমনি নাকি। ডিসকাস্টিং। রাসেল মনে মনে হেসেছিল। ছাগলের বাচ্চাটা টোপ গিলেছে, পড়ালেখাতেই খালি ভালো, মাথার ভিতর গরুর গোবর। দুদিন ফুরফুরে মেজাজে ছিল রাসেল। তারপর একদিন দুপুরবেলা ফোন করে মারুফ জানিয়েছে যে আশিক আর মীরার বিয়ে। সব প্ল্যান ভেস্তে গেল, তবুও রাসেল শেষ চেষ্টাটা করলো। সেদিন রাতেই মীরাকে ফোন করে বলল যে পুরোটাই আশিকের প্ল্যান করা। আশিক আগে থেকেই মীরাকে চাইতো, তাই সেদিন সুযোগ পেয়ে ওকে ফোন করে বলেছে যেন না আসে। মীরার কাছে অনেকবার করে ক্ষমাও চাইলো, বলল সেদিন ও আসলে হয়তো এত বড় অঘটনটা ঘটতো না। মীরা প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে রাসেল বলেছিল, একটা কথা তুমি ভেবে দেখো, অত সকাল ওই মানুষগুলো কি করে জানবে তোমরা ওখানে আটকা পড়েছ, যদি না আশিক ওই মানুষগুলোকে খবর দিয়ে আনিয়েছে? সবকিছু ঠিকঠাকই চলছিল। রাসেল খোঁজ নিয়েছে আশিক অফিসেই থাকছে। এখন মিটিং এর সময় যদি লাইলি মজনু একসঙ্গে হয়ে যায় আর ওর হাড়িটা হাটে ভেঙে যায়, তাহলে আশিক ওকে আস্ত রাখবে না। রাসেলের দায়িত্ব ছিল সুবেনির গুলি তৈরি করা। এখন প্রিন্টিং এর কাজ চলছে প্রেসে। রাসেল প্রেসে ফোন করে বলল কাজ বন্ধ করে রাখতে। তারপর আশিককে ফোন করে জানালো যে সে অসুস্থ, আসতে পারছে না, আর প্রেসে কি একটা ঝামেলা হয়েছে, সুবেনির বের হতে সময় লাগবে। প্রথমে ভেবেছিল আশিক হয়তো রাগারাগি করবে, কিন্তু আশিক খুব আনমনা হয়েছিল, শুধু বলল ও দেখবে। রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলল।
যাক, এ যাত্রা বাঁচা গেল। আশিকের মন মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে। মীরা ওইভাবে চলে যাওয়ার পর অনেকবার ওকে ফোন করেছে, কিন্তু ওর ফোন বন্ধ। বাড়িতে ফোন করে জেনেছে ও ফেরেনি। ভেবেছিল ঘন্টা খানেক পর আবার ফোন করবে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। রাসেল ফোন করে জানিয়েছে প্রেসের কাজ আটকে গেছে। ও নিজেই অসুস্থ, আর কারো উপর দায়িত্ব দিয়ে ভরসা করা যাচ্ছে না। মারুফার সুমনকে অন্যান্য কাজ বুঝিয়ে দিয়ে বাধ্য হয়ে ও নিজেই প্রেসে চলে গেল। ওখানে যাবার পর আর এক দফা মেজাজ খারাপ হলো। প্রেসের লোকেরা জানালো আশিক নাকি ওদের কাজ বন্ধ রাখতে বলেছে। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাকবিতণ্ডার পর আবারও কাজ শুরু হলো। ততক্ষণে বিকেল গড়িয়ে গেছে এবং আকাশের অবস্থা যথেষ্টই খারাপ। প্রেসের লোকজন কাজ বন্ধ করে বাড়ি ফিরে যেতে চাইছে। ওদের ধরে বেঁধে অনুরোধ করে কাজ শেষ করতে করতে রাত প্রায় শেষ হয়ে গেল। শেষ রাতের দিকে আবারও বৃষ্টি শুরু হলো। আশিক আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করলো না। কাল মীরা ওইভাবে চলে যাওয়ার পর থেকে খুব খারাপ লাগছে। আশিক ঠিক করে রেখেছিল দুপুরে বাড়ি যাবে। ও জানে মীরা বিকেল নাগাদ ফিরে আসে। ভেবেছিল আজ বাড়িতেই থাকবে, সেটা আর হলো না। বৃষ্টি মাথায় করেই আশিক বেরিয়ে পড়ল। পুরো রাস্তা ফাঁকা, একটা রিক্সা পর্যন্ত নেই। আশিক হেঁটেই রওনা দিল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। একেবারে মুষলধারে বৃষ্টিও না, আবার এলসে গুড়িও নয়। কেমন একটানা মন খারাপ করা বৃষ্টি। আকাশ অন্ধকার হয়ে আছে। গা ভর্তি জ্বর নিয়ে যখন বাড়ি ফিরল ততক্ষণে 9টা বেজে গেছে। বাড়ি ফিরে জানতে পারল মীরা এইমাত্র বেরিয়ে গেছে। আশিক একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে নিজের ঘরে চলে গেল। কাঁপুনি দিয়ে জ্বর উঠছে। আশিক পোশাক পাল্টে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। আশিক চোখ বন্ধ করে আপন মনেই বলল, গা পোড়ানি জন্মই তবুও বিচ্ছেদ মুখ আমাকে পেয়ে বসেছে। তোমাকে দেখতে চাওয়ার দীর্ঘ অসুখ। রাসেল কি তোর বাপ? মীরা অপ্রতিভ মুখে তাকিয়ে রইল। টুম্পার কথার কোনো লাইসেন্স নেই। কি থেকে কি বলে বসে তার ঠিক নেই। ও কোনো মতে বলল, উফ, এসব কি বলছিস? ঠিকই বলছি। রাসেল কি তোর বাপ? তোর চাচা নাকি তোর ভাই? তাহলে কি বুঝে ওর কথা বিশ্বাস করতে গেলি? বিশ্বাস করিনি তো। বিশ্বাস না করলে ওরকম একটা কথা আশিক ভাইকে কেন বলেছিস? তোর কি মনে হয়েছে আশিক ভাই তোর কাছে আসার জন্য মরে যাচ্ছে? কি বলছিস এসব? তোকে সবকিছু বলাই আমার ভুল হয়েছে। তোর আরো অনেক ভুল হয়েছে। আমি জানি আমার অনেক ভুল হয়েছে। আমার মাথা ঠিক ছিল না। সকাল থেকে এত সব ঝামেলা গেছে। একদিকে সৌরভ ভাই, তারপর শুভর ওই রকম ব্যবহার, হুট করেই আশিক ভাইয়ের সঙ্গে বিয়ে, তারপর আবার ফোন করে রাসেলের এসব বলা। আমি আর মাথায় নিতে পারছিলাম না। আর সেই চালটা তুই দেখাবি আশিক ভাইয়ের সঙ্গে? না, সেটা না। ও, আমি তোকে বোঝাতে পারছি না। আমি ভেবেছিলাম উনি কিছু বলবেন, কিন্তু আমি ভাবতেও পারিনি যে উনি কিছু না বলে, আমার সঙ্গে কথা না বলে এভাবে থাকবেন। বাসাতেও আসছে না। ভালো করেছে, আমি হলেও আসতাম না। তুই যে খুব ওকালতি করছিস। তোর প্রেম এখনো যায়নি। ফালতু কথা বলবি না। বান্ধবীর জামাইয়ের সঙ্গে প্রেম করব এমন দিন আমার আসেনি। তাছাড়া তুই জানিস আমি এঙ্গেজড। তুই ভুল করেছিস, তোর এটা ফিক্স করা উচিত, তাই বলছি। বুঝতে পারছি না আমার কি করা উচিত। উনি তো আমার সঙ্গে কথাই বলছেন না। আমি বলছি কি করবি। কি? সোজা গিয়ে পা চেপে ধর। ফালতু কথা কম বল। টুম্পা হাসতে হাসতে বলল, তাহলে এক কাজ কর, বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়। অসহ্য। তুই ঠিক মতো কথা বলতে পারিস না? আরে আমি তো আরেক কাঠি বেশি বলতে চেয়েছিলাম। ঝাঁপিয়ে পড়ে কি করবি সেটা তো বললামই না। মুখ বন্ধ রাখ। তোর সঙ্গে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। টুম্পা হঠাৎ অন্যরকম গলায় বলল, আমাকে একটা কথা বল মীরা, আশিক ভাইয়ের ব্যাপারে তুই এতটা রিয়েক্ট কেন করলি? এতটা তো তুই তখনও করিসনি, যখন শুভ তোর সাথে বেইমানি করলো। কারণ আমি ওনাকে অসম্ভব বিশ্বাস করি, অনেক বেশি শ্রদ্ধা করি। কি অদ্ভুত ব্যাপার, যাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি, তার সামান্য ভুল আমরা ক্ষমা করতে পারি না। অথচ খারাপ মানুষগুলো যা ইচ্ছা করছে তাতে আমাদের কিছু যায় আসেই না। তোর কথা কিছুই বুঝতে পারছি না। টুম্পা একটু ম্লান হাসলো, তারপর বলল, আশিক ভাইকে তুই এত পছন্দ করিস, তোর কারণে উনি কষ্ট পাচ্ছে ভেবে তুইও কষ্ট পাচ্ছিস। ওনার সঙ্গে কথা বল। মীরা জবাব দিল না, তবে ওর মনের অস্থিরতা কমল না। মীরা ঘড়ি দেখল, বেলা 2:30 বাজে। কাল আশিকের অফিস থেকে ফিরে সারা দুপুর সারা বিকেল
ওর জন্য অপেক্ষা করেছে। সন্ধে থেকে অনেক বৃষ্টি নেমেছিল। রাতের দিকে তুমুল ঝড় শুরু হয়। মীরার খুব ভয় করছিল ও আশিককে ফোন করেছিল। ওর ফোন বন্ধ দেখাচ্ছিল বলে আরিফ সাহেবের কাছে জানতে চেয়েছিল। আরিফ সাহেব ওকে নিশ্চিন্ত করে বলেছিলেন যে আশিক প্রেসে আছে, আজকে রাতেই কাজগুলো শেষ করতে হবে, তাই দেরি হচ্ছে। তবু মীরার অস্থিরতা কমেনি। সারা রাত ঘুমাতে পারেনি। টুম্পাকে মেসেজ করে বলেছে 11টার বদলে 9টায় আসতে ওর সঙ্গে জরুরি কথা আছে। মীরা ভেবেছিল কারোর সঙ্গে কথা বললে হয়তো মনের অস্থিরতা কমবে, কিন্তু এতক্ষণ ধরে টুম্পার সাথে কথা বলার পরও অস্থিরতা একটুও কমেনি, বরং বেড়েছে। একটা সময় ও বুঝতে পারলো ওর মনের ঝড় থামবে শুধুমাত্র আশিকের সঙ্গে কথা বললে, তার আগে নয়। ঘরে ঢুকে মীরা চমকে গেল। কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে আশিক। ওর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মীরা হাতের ব্যাগ ফেলে দৌড়ে গেল। কপালে হাত রেখে চমকে উঠল। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকম বেশি। মীরা ভীত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আশিক জবাব দিল না। মীরা দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে রোজিনা আর আফসিনকে ডাকলো। দ্রুতই এলো দুজন। মীরা ভয় পাওয়া কণ্ঠে বলল, আফসিন, তোমার ভাইয়ার অনেক জ্বর, উনি এরকম করছেন কেন? রোজিনা কিংবা আফসিনকে খুব একটা উদ্বিগ্ন মনে হলো না। আফসিন বলল, ভাইয়ার জ্বর উঠলে এরকমই হয় ভাবি, তুমি চিন্তা করো না। মীরা এক মুহূর্ত থমকালো, তারপর নিজেকে সামলে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আফরিন, তুমি ডক্টরকে ফোন করো আর রোজিনা বাটিতে ঠান্ডা পানি আর একটা গ্লাসে বরফ নিয়ে আসো। দুজনেই একটু অবাক হলো, তবে কেউ কিচ্ছু বলল না। যে যার কাজে চলে গেল। মীরা বাড়ির বড় মেয়ে, এই কাজগুলো ওর মধ্যে সহজাত ভাবেই আসে। বাড়িতে কারো জ্বর হলে ওই সামলাতো। মা কেমন যেন দিশেহারা হয়ে যেত সেই সময়। মীরা দরজার কাছ থেকে ফিরে এসে আশিকের কপালে হাত রাখলো, তারপর আস্তে আস্তে বলল, শুনুন। আশিক চোখ মেলে তাকালো। ওর চোখ রক্তবর্ণ হয়ে আছে। এক মুহূর্ত চোখ মেলেই আবার চোখ বন্ধ করে ফেললো। আলোটা খুব ঝাঁঝালো। মীরা ঘরের পর্দাগুলো টেনে দিল, তারপর ফিরে এসে আবার ওর কপালে হাত রেখে বলল, এখন ঠিক আছে? আশিক একটা হাত দিয়ে কপালের উপর রাখা মীরার হাতটা ধরে বলল, তুমি কোথায় চলে গেছিলে? মীরার বুকের ভিতরটা ছলকে উঠল। শিওরের কাছে বসে বলল, কোথাও যাইনি, এই তো আমি। আশিক হঠাৎ অদ্ভুত একটা কাজ করলো। মীরার কোলের মধ্যে মাথাটা তুলে দিয়ে বলল, আর কখনো কোথাও চলে যেও না। মীরা একটু দিশেহারা বোধ করলো, কিছু বলল না। আশিক বলেই যাচ্ছে, আমি আর কখনো এরকম করবো না। এখন থেকে তোমার সব কথা শুনবো। তুমি চলে যেও না। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না মা। মীরা চমকে উঠল। আশিক ওকে চিনতে পারেনি। জ্বরের ঘোরে প্রলাপ বকছে, ওর মায়ের সঙ্গে কথা বলছে। দরজার দিকে তাকিয়ে মীরার মেজাজ খারাপ হয়ে গেল। রোজিনা বরফ ভর্তি গ্লাস আর বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকছে না। ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মীরা বিরক্ত হয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এনে দাও। রোজিনা এগিয়ে এসে গ্লাস আর বাটি সাইড টেবিলের উপর রাখলো, তারপর বলল, ভাবি, আপনি কি খাইবেন? এখন কিছু খাবো না, আগে তোমার ভাইয়ের জ্বর কমুক, তারপর খাবো। রোজিনা আর কিচ্ছু বলল না। মীরা আবারও বলল, একটু দেখো তো আফসিন ডক্টরকে ফোন করেছে কিনা, আর থার্মোমিটার থাকলে নিয়ে আসো। রোজিনা বেরিয়ে গেল। মীরা বাটির পানিতে রুমাল ভিজিয়ে আশিকের কপালে ছোঁয়ালো। দ্রুতই বাটির পানি গরম হয়ে যাচ্ছে। একটু একটু করে বরফ মিশিয়ে নিতে হচ্ছে। আশিক কেমন কেঁপে কেঁপে উঠছে। প্রথমে মীরার খুব ভয় করছিল, আস্তে আস্তে ও বুঝতে পারলো তাপমাত্রা নেমে আসছে। রোজিনা থার্মোমিটার নিয়ে এসেছে, ডিজিটাল থার্মোমিটার। আগেকার দিনের মতো নয় যে মুখে দিয়ে বসে থাকতে হয়। মীরা জ্বর মেপে দেখলো 103। অদ্ভুত, এতক্ষণ চলপট্টি দেওয়ার পরও 103, তার মানে আগে কত ছিল? মীরা একটু অবাক হলো। সবসময় এমনই হয় নাকি? আফসিনকে জিজ্ঞেস করতে হবে। আফসিন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো, তারপর বলল, ভাবি ডাক্তারকে ফোন করেছিলাম, বলেছে। কি বলেছে?
মীরা মুখ তুলে জানতে চাইল। বলেছে জলপট্টি দিতে, কিন্তু তুমি তো সেটা আগেই দিয়ে দিয়েছো। মীরা কিছু বলল না। আফসিন এগিয়ে এসে ভাইয়ের গায়ে হাত রাখলো, তারপর বলল, জ্বর নেমেছে তো? আগের চেয়ে কমেছে। ডক্টর কখন আসবে?